আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুমটুরি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় আমাদের পরিবেশ নিয়ে মূলত আলোচনা করব। আমি আগের ভিডিওতে 1 থেকে 3 নং পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছি। আমি এর ভিডিও লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে আজকে আমাদের আলোচনা বিষয় মূলত হচ্ছে এখানে দেখো 2 নং অর্থাৎ যে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব নিয়ে মূলত কি করবো আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যদি ধারাবাহিক ভিডিওগুলো করতে চাও, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, আমরা এখন এই প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের যে বৈচিত্র্য রয়েছে সেগুলো এখন দেখবো। আমরা যদি প্রথম চিত্রটা দেখি, দেখো তো আমরা কি এখানে কি দেখতে পাচ্ছি, যে এই যে নদীতে নৌকা চলতেছে এবং একজন জেলে কি করতেছে, এই যে জাল দিয়ে মাছ ধরতেছে এবং আশেপাশে কি দেখতে পাচ্ছি অনেক গাছপালা এবং এই দেখো গাছের মধ্যে একটা দিকে আবার যে বাঘও কি আছে উঠে আছে। অর্থাৎ এগুলো কিন্তু আমাদের হচ্ছে কি প্রাকৃতিক কিন্তু কি বৈচিত্র্য। ঠিক এই পাশের চিত্র তো দেখো, এখানে কি করতেছে, এই যে ধান কাটতেছে, আবার এই যে গরুকে খাওয়ার জন্য দিছে, আবার এই যে একজন রিক্সা চালাচ্ছে, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি আমরা যে বৈচিত্র্যগুলো দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে মূলত আমরা কি করবো এখন আলোচনা করব। তাহলে এবার কি বলতেছে যে এই ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকের তথ্যগুলো লিখি। যেমন এই যে প্রাকৃতিক ও সামাজিক উপাদান, যেমন হচ্ছে নদী। তাহলে নদী, এইখানে আমরা কিভাবে এই নদীকে ব্যবহার করবো, যেমন নদী থেকে আমরা মাছ পাই বা নদীতে কিছু করি, নৌকা চলে, অর্থাৎ যেটা কিন্তু আমরা এই চিত্রতে দেখতে পেলাম যে জেলে কি করতেছে, এই নদীতে মাছ ধরতেছে এবং নদী দিয়ে কি নৌকা চলতেছে। অর্থাৎ এইভাবে আমরা প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলো আমাদের বাম পাশে থাকবে এবং কিভাবে আমরা ব্যবহার করবো সেগুলোকে আমরা কোথায় দেখবো, এই ডান দিকে লিখবো। তো চলো আমরা এই কয়ের সমাধানটা দেখি যে কিভাবে আমরা এর উত্তরগুলো লিখতে পারি। তাহলে তো আমরা দেখলাম যে নদী থেকে আমরা কি করব, যে নদী থেকে মাছ পাই এবং নদীতে কি নৌকা চলে। এবার সমতল ভূমির কাজ কি হবে, যে ফসল উৎপাদন হয় এবং যানবাহন চলে। তারপর রিক্সার কাজ কি হবে, যে মানুষ রিক্সায় চড়ে কি করে যাতায়াত করে, নৌকা। তাহলে নদী পারাপার হতে নৌকায় চড়তে হয়। তারপর গরু কি করে, যে গরু দুধ দেয় এবং হাল চাষ করতে কাজে লাগে মানুষ, গরুর মাংস খায়। তাহলে গরু গোবর জমিতে সার হিসেবে মূলত কি হয় ব্যবহৃত হয়। তারপর মুরগি, তাহলে মুরগি ডিম দেয়, আবার কি করে যে আমরা মুরগির মাংস খাই। মুরগির শুকনো বিষটা মাছের খাদ্য হিসেবে কি কাজে লাগে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই প্রাকৃতিক সামাজিক উপাদানগুলোকে আমরা কি কিভাবে ব্যবহার করতেছি। তাহলে বাংলাদেশ মূলত হচ্ছে কি 6 ঋতুর দেশ। তাহলে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল, ফলমূল, শাকসবজি ইত্যাদি পাওয়া যায়। তাহলে যেমন গ্রীষ্মকালে আমরা কি পাই, আম, কাঁঠাল। বর্ষাকালে যেমন জামরুল, তারপর আমরা। শীতকালে কি পাই, কমলা, বড়ই ইত্যাদি পাওয়া যায়। তাহলে কলা ও পেঁপে সারা বছর পাওয়া যায়। তাহলে এই 12 মাসি ফল হচ্ছে কি, মূলত হচ্ছে কলা আর কে, এই পেঁপে। পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। যেমন পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা আমাদেরকে কাঠ ও অক্সিজেন দেয়। বিস্তীর্ণ সমতল ভূমিতে আমরা কি করি, নানা ফসল ফলাই এবং নদ নদী, হাওর বাওর, খাল বিল থেকে মাছ পাই। এছাড়াও এগুলো যাতায়াত, মালামাল পরিবহন ও শেষ কাজে মূলত কি করা হয়, ব্যবহার করা হয়। তাহলে পরিবেশের এসব বৈচিত্র্যপূর্ণ উপাদান মিলিত হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ কি করে ভূমিকা রাখে। যে বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম, গোষ্ঠীর লোক মিলেমিশে কি করে বসবাস করে। আমরা তো তাই দেখি যে একটা এলাকায় কিন্তু বিভিন্ন ধর্মের লোক কিন্তু বসবাস করে এবং তারা অবশ্যই মিলেমিশে কি করতেছে, সেখানে বসবাস করতেছে। এর ফলে তাদের মধ্যে কি হয়, সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে সড়ক পথ, নৌপথ, রেলপথ ইত্যাদি বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। তাহলে আমাদের জীবনে প্রাকৃতিক পরিবেশের ন্যায় সামাজিক পরিবেশেরও বৈচিত্র্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রাকৃতিক পরিবেশের মতো আমাদের সামাজিক পরিবেশের বৈচিত্র্য কেন এত গুরুত্বপূর্ণ। তাহলে এইবার আমাকে খতে কি বলতেছে, যে কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তার নিচে শব্দ ছক থেকে খুঁজে বের করে লিখি। যেমন এই যে দেখো, আমরা আম আম আমরা কোন কোন ঋতুতে পাবো, নিশ্চয়ই গ্রীষ্ম। ঠিক একইভাবে এই যে শীতকালে কোনগুলো পাবো এবং সকল ঋতু অর্থাৎ 12 মাসে আমরা কোনগুলো পাই সেগুলো মূলত এই ছক থেকে, অর্থাৎ এখান থেকে আমাকে খুঁজে খুঁজে বের করে মিলিয়ে
মূলত আমরা এই শখটা কি করবো, পূরণ করবো। চলো আমরা এই কাজটা একটু করি। যে দেখো এই যে প্রথমত আম, তাহলে আম আমরা পাই কোথায় বলতো, এই যে আম, তারপর হচ্ছে জাম, লিচু, কাঁঠাল, অর্থাৎ এগুলো আমরা কোথায় পাবো দেখো তো, এই যে আম, তারপরে হচ্ছে এই যে লিচু, জাম, অর্থাৎ এগুলো মূলত আমরা হচ্ছে গ্রীষ্মকালে পাই। একইভাবে শীতকালে আমরা কাকে পাবো বলতো, এই যে কমলা, তাহলে আমরা শীতকালে মূলত হচ্ছে কাকে পাবো, কমলা। এই যে দেখো, তাহলে আমাদের কমলা, এই যে এই এখানে দেখো আমাদের কমলা রয়েছে। আবার একইভাবে দেখো সকল ঋতুতে কলা আর পেঁপে পাওয়া যায়, এই যে দেখো এখানে আছে আমাদের হচ্ছে কলা আর এই যে পেঁপে। অর্থাৎ এইভাবে মূলত কি করতে বলতেছিল, যে শখ থেকে বিভিন্ন ধরনের এই আমাকে এখান থেকে বর্ণগুলো নিয়ে আমাকে একটা কোন ঋতুতে কোন ফলগুলো পাই এগুলো মিলাইতে বলতেছে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই কাজটা করবা। এবার নিচের দিকে যদি আসে, আমাদের গতে কি বলতেছে, যানবাহনের ধরন অনুযায়ী নিচের সবটি গুরুত্ব লিখি। অর্থাৎ যেমন নৌকা, নৌকার গুরুত্ব কেন, আমরা কোথায় নৌকা ব্যবহার করি। একইভাবে রিক্সা, বাস, ট্রাক ইত্যাদি আমরা কেন ব্যবহার করব বা এর গুরুত্ব কতটুকু, এগুলো নিয়ে এখন আলোচনা করবো। চলো আমরা এই সবটা পূরণ করে ফেলি। তাহলে নৌকার কথা যদি বলি, যে নৌকা যাতায়াত ও মালামাল পরিবহনের কাজে মূলত ব্যবহার করা হয়, এবং নৌকা চড়ে জেলেরা কি করে, মাছ ধরে। তারপর রিক্সা, তাহলে এই যে শহর অঞ্চলে রিক্সায় চড়ে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে কি করে, যাতায়াত করে, এবং রিক্সায় যাতায়াত তুলনামূলকভাবে খরচ কি কম। তারপর হচ্ছে বাস, দূরে কোনো স্থানে যাতায়াত করার বা অন্যতম প্রধান মাধ্যমই হচ্ছে বাস। অর্থাৎ আমরা দূরে কোথাও যদি যাইতেছি অবশ্যই আমরা কাকে ব্যবহার করবো, বাসকে। আবার ট্রাক আমরা কি জন্য ব্যবহার করি, যে স্থলপথে মালামাল পরিবহনের প্রধান বাহনই হচ্ছে মূলত কি আমাদের ট্রাক। ট্রাকের মাধ্যমে আমরা কি করতে পারি, এই স্থলপথে আমরা এক স্থান থেকে অন্য স্থানে মালামাল গুলো খুব সহজে কি করতে পারি, পরিবহন করতে পারি। এবার ঘটা আমাদের কি বলতেছে, যে আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। যে কেন আমাদের এই পরিবেশে প্রাণী থাকবে এই সম্পর্কে আমাকে 3টা বাক্য লিখতে বলতেছে। তো আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য নিচে দেওয়া হলো। যেমন 1 নম্বর কি বলতে পারি, যে তৃণভোজী প্রাণী বনভূমিতে গাছপালার পাতা ও লতাগুল্ম খেয়ে পরিবেশের ভারসাম্য কি করে, নিয়ন্ত্রণ করে। তারপরে 2 নম্বর আমরা কি বলতে পারি, যে মাংসাশী প্রাণী বনভূমিতে তৃণভোজী প্রাণীকে খেয়ে তারা সংখ্যা নিয়ন্ত্রণে কি করে, সাহায্য করে। আবার 3 নম্বর আমরা কি বলতে পারি, যে সর্বোচ্চ স্তরে খাদক, যেমন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের খাদককে খেয়ে পরিবেশ সংরক্ষণে সাহায্য করে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে এই যে আমাদের পরিবেশে প্রাণীগুলো কেন এত গুরুত্ব। এইবার তারপরে আমরা যদি নিচের দিকে আসি, এই যে দেখো 3 নম্বরে বলতেছে যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব কি, যে পরিবেশ কেন আমরা এই সংরক্ষণ করব বা এই দায়িত্ব কেন আমাদের প্রয়োজন। এই যে প্রথম চিত্রটার দিকে তুমি একটু ভালো করে লক্ষ্য করো। এই যে দেখো আশেপাশে তোমার হচ্ছে ময়লা ফেলছে, অর্থাৎ ময়লার ডাস্টবিনও আমরা হচ্ছে কোথায় দেখতে পাচ্ছি, এই যে পাশে দেখতে পাচ্ছি। ফলে এই রাস্তা দিয়ে যখন হচ্ছে সাধারণ মানুষ বা বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ যখন চলাচল করবে, তারা অবশ্যই এই যে দুর্গন্ধের কারণে তারা রাস্তা চলাচল করতে পারতেছে না বা অনেক তাদের কষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই চিত্রটা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি। তো চলো আমরা এই চিত্রটা সম্পর্কে একটু বর্ণনা দিই। তাহলে দেখো এই যে ছবিগুলোতে পরিবেশ দূষণের বিভিন্ন খারাপ প্রভাবগুলো দেখানো হয়েছে। সম্ভাব্য উত্তর নিচে দেওয়া হলো। দেখো 1 নম্বর কি বলতেছে, যে প্রথম চিত্রতে অর্থাৎ ছবিটিতে রাস্তার পাশে ডাস্টবিন বা ময়লা ফেলার বিন দেখা যাচ্ছে এবং রাস্তা দিয়ে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ যাতায়াত করে দুর্গন্ধে মানুষের কি হয়, কষ্ট হয়। ঠিক একইভাবে আমরা এখন দ্বিতীয় ছবিটার দিকে তাকাবো। দেখো দ্বিতীয় ছবিটা কি, যে এই যে বিভিন্ন শিল্প কারখানা থেকে বিভিন্ন ধরনের বজ্র একদম নদীতে ফেলা হচ্ছে। ফলে নদী, দেখো এই নদী কি হয়ে যাচ্ছে, নদীর পানিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এখানে মাছ বা অন্যান্য জলজ প্রাণীগুলো আছে এদের জন্য কিন্তু কি বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়টাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে যে দেখো দ্বিতীয় ছবিতে কি, যে মানব সৃষ্ট বর্জ্য ও শিল্প কারখানার ময়লা নদীতে ফেলার কারণে নদীর পানি কালো ও দূষিত হয়ে পড়ছে। ঠিক একইভাবে আমাদের 3 নম্বরটা দেখো, যেটা মূলত একটা শহরের চিত্র, যে অল্প একটু বৃষ্টি হলে দেখা যাচ্ছে যে পুরো শহরের রাস্তাঘাট একদম কি হচ্ছে, পানির নিচে তলিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে পানির কিন্তু কি নেই, এই যে সুব্যবস্থা নেই, যে নিষ্কাশন হবে, এই পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার কারণে অল্প একটি বৃষ্টিতে কি হয়ে যাচ্ছে, এই যে রাস্তাঘাট একদম ডুবে যাচ্ছে। এবং ফলে দেখো যে নৌকা নিয়ে কি করতেছে, চলাচল করতেছে।
তৃতীয় চিত্রটি হলো কি বা তৃতীয় ছবিটি হলো পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং রাস্তায় কি নৌকা চলছে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এই কাজগুলোই মূলত বলতেছিল যে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং কোন ছবিতে কি ঘটছে তা পাশে ছকে লিখি। তাহলে আশা করি আমরা দেখলাম যে কোন ছকের জন্য আমরা কি বর্ণনা দিব। এবার মানুষের জীবনে বৈচিত্র্যময় পরিবেশের গুরুত্ব অপরিসীম, যে পরিবেশের সংরক্ষণে আমাদের সক্রিয় ভূমিকা পালন করতে হয়। এই জন্য বাড়ির চারপাশ, বিশ্ববিদ্যালয় আঙ্গিনা, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে আমরা সবসময় সচেষ্ট থাকবো এবং আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক, পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা মূলত ফেলবো। ওকে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে আমরা যেখানে সেখানে এই ময়লা আবর্জনা গুলো না ফেলে আমরা একটা নির্দিষ্ট স্থানে মূলত এই ময়লা আবর্জনা গুলো ফেলবো এবং আমরা আমাদের চারপাশ, বিশ্ববিদ্যালয় আঙ্গিনা, স্কুলের মাঠ, রাস্তাঘাট ইত্যাদি কি রাখবো? পরিষ্কার রাখবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, অবশ্যই কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে। তাহলে আমাদের বাড়ির চারপাশ, বিশ্ববিদ্যালয় আঙ্গিনায়, রাস্তার ধারে গাছ লাগিয়েই আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কি করতে পারি? সংরক্ষণ করতে পারি। তাহলে এই কারণে গাছপালা ও পাহাড় ইচ্ছা মতো কাটা যাবে না। নদ নদী, খাল বিল ও জলাশয়ে ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাসস্থল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে এবং পরিবেশ দূষিত হবে এবং বৈচিত্র্যপূর্ণ এই জীব বৈচিত্র্য কি হবে? হুমকির সম্মুখীন হবে। তাহলে পরিবেশ সংরক্ষণে বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার কি দায়িত্ব। অর্থাৎ আমরা যদি ইচ্ছা মতো গাছপালা বা পাহাড় ইত্যাদি কেটে ফেলি বা নদী নালা যদি গুলো বা খাল বিল জলাশয় গুলো যদি আমরা ভরাট করে ফেলি তাহলে আমাদের কি সমস্যা হবে? এই যে আমাদের যে জলজ প্রাণীগুলো আছে এগুলোর আবাসস্থল নষ্ট হয়ে যাবে, একইভাবে পানি দূষিত হবে এবং এই জীব বৈচিত্র্যটাই মূলত একটা কি হুমকির সম্মুখীনে পড়বে। তাহলে এই পরিবেশ বৈচিত্র্য রক্ষা করাটা কিন্তু এই আমাদের সকলের কি একটা নৈতিক দায়িত্ব কর্তব্য। তাহলে এখানে আমাদের ক্ষতে কি বলতেছে যে পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচে চিত্রে লিখি। তাহলে এই যে মাঝখানে থাকবে কি যে পরিবেশ বৈশিষ্ট্য নষ্ট হওয়ার কারণ, একটা তোমাকে লিখে দিয়েছে তারা যে যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলা যাবে না, আর বাকি চারটা তোমাকে এখন কি করতে হবে? পূরণ করতে হবে। চলো আমরা এই কাজটা একটু করি যে কিভাবে আমরা বাকিগুলো পূরণ করব। তো দেখো এই যে তাহলে আমরা কি বলতে পারি যে যেখানে সেখানে কি ফেলা যাবে না, যে পলিথিন ব্যাগ ফেলা নিষেধ। ওকে, তারপর হচ্ছে পাহাড় কাটা বা গাছ কেটে বনভূমি নষ্ট করা, তারপর কলকারখানা বজ্র নদীতে ফেলা, মানব সৃষ্ট আবর্জনা বিভিন্ন জলাশয়ে ফেলা এবং বিষাক্ত কালো ধোঁয়া নির্গত করে মূলত বায়ু দূষণ করা ইত্যাদি মূলত হচ্ছে এগুলো কি পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা যদি নিচে আসি, দেখো এখানে গ নম্বরে কি বলতেছে যে পরিবেশ এর বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয় গুলো নিচের ছকে লিখি। তাহলে এই যে পরিবেশ বৈচিত্র্য সংরক্ষণে আমাদের কি করণীয় আছে সেই করণীয় গুলো মূলত এই ছকের মধ্যে লিখতে হবে। তো চলো আমাদের করণীয় গুলো একটু দেখে নেই। যেমন যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলবো না, তারপরে বনভূমি ও পাহাড় কাটা বন্ধ করতে এবং অন্যদেরকেও কি করতে হবে? উৎসাহিত করতে হবে। আমরা নিজেরা তো পাহাড় তারপর বনভূমি কাটবো না এবং অন্যদেরকেও এই বনভূমি বা পাহাড় কাটা না কাটতে কি করবো? উৎসাহিত করবো। ওকে, তারপরে 3 নম্বরে কি বলতে পারি যে যেখানে সেখানে বর্জ্য ফেলবো না এবং নির্দিষ্ট স্থান বা ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলবো। 4 নম্বরে কি বলতে পারি যে বাড়ির আঙিনা বা অন্যান্য স্থানে বৃক্ষরোপণ করবো। তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের করণীয় গুলো কি কি। এবার 4 নম্বরে এখানে ঘতে কি বলতেছে নিচের ছবিগুলোতে কে কি করছে তা দেখিয়ে এবং এই ক্ষেত্রে আমি কি করব তা পাশের খালি ঘরে লিখি। দেখো তো প্রথম চিত্রটা তুমি একটু ভালোভাবে লক্ষ্য করো তো। দেখো সবাই কি করতেছে, এই যে তাদের যে আবর্জনাগুলো বা এই যে কাগজের টুকরো ইত্যাদি ইত্যাদি সবগুলো যেখানে সেখানে ফেলতেছে। ফলে এই স্কুলের বা এই শ্রেণীকক্ষের কি হয়ে যাচ্ছে? আমার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এর কি করতেছে? একটা নির্দিষ্ট দেখো যে ডাস্টবিন এনে কি বলতেছে এই নির্দিষ্ট স্থানে তোমরা কি করো? এই আবর্জনাগুলোকে ফেলো, তাহলে কি হবে? পরিবেশ সংরক্ষিত হবে। অর্থাৎ এই কথাগুলো আমরা এখন লিখবো। দেখো যে এই যে পাঠ্য বইয়ের পৃষ্ঠা 8 এর বিষয়গুলো ভালোভাবে পাঠ করবে এবং তারপর দলগতভাবে আলোচনা করে তারপরে তোমরা অনুরূপ উত্তরমালা তৈরি করবে এবং সেসব উত্তরমালা দিয়ে খালি ঘর গুলো কি করতে হবে? পূরণ করতে হবে। ওকে, তাহলে এই যে দেখো সম্ভাব্য উত্তর দিয়ে সব পূরণ করা হলো। যে প্রথম চিত্র কি, যে প্রথম ছবিতে কয়েকজন শিক্ষার্থী যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে
শ্রেণীকক্ষের পরিবেশ নোংরা করছে এবং এই ক্ষেত্রে আমি সবাইকে নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলতে কি করলাম, উৎসাহিত করব। তারপরে দেখো এখানে যে 2 নম্বরটা আমরা কি দেখতে পাচ্ছি, যে দেখো এখানে দেখো যে কিছু ছাত্রছাত্রী খেলার ছলে কি করতেছে, বেঞ্চ গুলোকে এলোমেলো করতেছে, বা এখানে দেখো এখানেও আমার শ্রেণীকক্ষের কি করতেছে, পরিবেশ নষ্ট করতেছে। তাহলে এই কাজটি হবে এই বেঞ্চ গুলোকে সঠিকভাবে আবার সাজানো। তাহলে দেখো যে দ্বিতীয় ছবিতে কয়েকজন শিক্ষার্থী খেলার ছলে শ্রেণীকক্ষের বেঞ্চ এলোমেলো করছে এবং এই ক্ষেত্রে আমি সবাইকে বেঞ্চগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে বলবো। এবার একইভাবে আমরা তৃতীয় চিত্রটা দেখি, যে দেখো একজন কি করতেছে, এই যে তোমার মতো একজন দেখো কি করতেছে, সে এই যে স্কুলে ফুলের টব থেকে ফুল ছিটতেছে। যদিও এটা কি ঠিক অবশ্যই না, কারণ আমরা এই ফুলগুলো কি করে আমাদের হচ্ছে স্কুলের সৌন্দর্যকে বৃদ্ধি করে, অবশ্যই আমরা ফুল ছিড়বো না এবং অন্যকে কি করব এই বিষয়ে উৎসাহিত করব যাতে ফুল না ছেড়ে। তাহলে তৃতীয় ছবিতে একজন শিক্ষার্থী এই যে বিদ্যালয়ের টব থেকে ফুল ছিঁড়ছে এবং এই ক্ষেত্রে আমি নিজে কখনো ফুল বা পাতা ছিঁড়বো না এবং অন্যদেরকে এসব কাজ করতে কি করব, নিষেধ করব। একইভাবে আমরা এই যে দেখো 4 নম্বর চিত্রটাতে কি দেখতে পাচ্ছি, যে একজন ছেলে কি করতেছে, এই যে বিড়ালটাকে প্রচন্ড পরিমাণে মারতেছে এবং সে দৌড়ে কি করতেছে, পালাচ্ছে। তাহলে এরকম কোনো প্রাণীকে প্রহার করা কিন্তু অবশ্যই কি একটা ঘৃণ্য কাজ। তাহলে এই কাজ আমরা করব না এবং অন্যদেরকেও এইসব কাজ না করতে কি করব, নিষেধ করব। দেখো চতুর্থ ছবিতে একটি শিশু একটি বিড়ালকে প্রহার করছে বা মারতেছে। তাহলে এটি একটি নির্দয় কাজ, আমি শিশুটিকে এই ধরনের নির্দয় কাজ থেকে কি করতে থাকবো, বিরত থাকতে বলবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই 4টা চিত্রে আমরা কোথায় কি হচ্ছে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে নতুন অধ্যায় 2 আমরা সবাই মানুষ এই অধ্যায় নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।